প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর জাহেদ করিম। আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন আমাদের প্রবীণ চিকিৎসক, অত্যন্ত ভালোবাসার মানুষ, ভালোবাসার ডাক্তার, আমাদের নর্থ ক্যারোলিনার ডক্টর দবিউদ্দিন হুমায়ুনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিটিভি ইউএস এবং এমসিটিভি ইউএস এর পক্ষ থেকে। আপনি আলটিমেট কিভাবে আপনার জার্নিতে কিভাবে আমেরিকায় এসে আপনি আজকে নর্থ ক্যারোলিনাতে ডাক্তার, সংসদের ওই 2 বছর বোধহয় সংসদে ছিলেন নাকি? না, ওখানে প্রায় বছর খানেকের মতো ছিলাম, যতদিন বাংলাদেশে ছিলাম। আচ্ছা, তারপরে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ কোন দেশে প্রথমে গেলেন আপনি? আচ্ছা, মানুষের স্বপ্নগুলোর কিন্তু রং বদলায়। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম 1970 সালে, তখন স্বপ্ন ছিল যে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে রংপুরে যেয়ে বসবো, রংপুরে প্র্যাকটিস করব। রংপুরে সে সময় আমাদের বিখ্যাত ডাক্তার ছিলেন ভূপতি মৈত্র, খুবই নামকরা, খুবই রেসপেক্টেবল মানুষ। হ্যাঁ, তারপরে আর একজনের ডাক্তার ছিলেন আব্দুল সাত্তার সাহেব, তো উনিও খুব নামকরা ডাক্তার ছিলেন। তো ভাবখানা এই যে এখান থেকে পাশ করে যে ওইখানেই বসবো আর কি। কিন্তু রংপুর যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে সিট পাই না। সিট যখন পাইলাম তখন এই দরজার পাশে আমার সিট, ওখানে আমার আরও 2 জন রুমমেট। তা আমার একজন রুমমেট 5th ইয়ার আর একজন রুমমেট 2nd ইয়ার। তো দেখি আমার 5th ইয়ার রুমমেট অনেক উঁচা উঁচা বই পড়ে, যে বইগুলোর সঙ্গে আমার কোনো পরিচয় নাই। হ্যাঁ, যেমন হ্যারিসনের মেডিসিন, ক্রিস্টোফারের সার্জারি, নোভাকের গাইনি। তো আমি এই 5th ইয়ার রুমমেটকে জিজ্ঞেস করার মানে এটা একটা বেয়াদবি হয়ে যায়, তাকে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এগুলো কী পড়েন। তো আমার 2nd ইয়ার রুমমেটকে জিজ্ঞেস করলাম যে আমার রুমমেট এই উঁচু উঁচু বইগুলো পড়ে, এই বইগুলো কি আমাকেও পড়তে হবে? তো উনি হেসে আমাকে বলে, হ্যাঁ, তুমি যদি আমেরিকা যেতে চাও তাহলে তোমাকে ওইটাই পড়তে হবে। আমার মাথার ভিতরে মানে হঠাৎ করে মনে হলো আমেরিকা, বলে হ্যাঁ, তুমি যদি আমেরিকা যেতে চাও তাহলে তোমাকে হবে। তা আমি বললাম, রুমমেট আমি কি আমেরিকা যেতে পারবো? বলে হ্যাঁ, ওই যে রুমমেট তো পরীক্ষা দিচ্ছে, রুমমেট যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমেরিকা চলে যাবে। এবং সে সময় আমেরিকা যাওয়াটা কত সহজ ছিল, $25 হচ্ছে ফি, $1 সমান $4.76। আর রিক্সা ভাড়া ঢাকা মেডিকেল কলেজ থেকে ইউসিস ছিল প্রেস ক্লাবের অপোজিটে, 4 আনা রিক্সা ভাড়া, 4 আনা 4 আনা 8 আনা, এই $25 আর 8 আনা, এই হচ্ছে আমেরিকায় যাওয়ার কস্ট। তারপরে আমার রুমমেট পরীক্ষা দিলেন, 3 মাস পরে রেজাল্ট আসলো। রুমমেট একদিন খুব খুশি হয়ে বললেন আমি, তখন উনি মাত্র 5th ইয়ারে উঠছে। তো এতটাই সহজ ছিল সেই সময়। সেই জন্য স্বপ্নের রঙগুলো বদলানো শুরু হলো, যে আর রংপুরে না, আমি আমেরিকা যাব। তারপরে দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমে আমেরিকা কাট অফ হলো, ইউকে কাট অফ হলো, কিন্তু নতুন একটা পথ খুললো, সেটা হচ্ছে মিডল ইস্ট। আমি বললাম যে আমি মতিউর রহমান সাহেবের সঙ্গে 2 বছর কাজ করেছি, তখন স্বপ্ন ছিল সার্জন হব। স্যার একদিন দেখে আমাকে বললো যে তোমার তো এখন আর এখানে থাকার দরকার নাই, তুমি ইউকেতে চলে যাও, FRCS করে আসো, বাকিটা আমি দেখবো এখানে। তখন আমি স্যারকে বললাম, স্যার আমার কাছে পয়সা নেই ইউকেতে যাওয়ার। তো স্যারই নিজেই বললেন যে তুমি মিডল ইস্টে যাও, ওখানে 2 বছরের বেশি থাকবা না, তারপরে ইউকে চলে যাও। সেই হিসাবে মিডল ইস্টে গেলাম। তো মিডল ইস্টে যাওয়ার কথা ছিল সৌদি আরবিয়াতে, গেলাম ইরানে ওয়েল কোম্পানিতে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে সেখানে 7-8 বছর থেকে গেলাম। থাকার পরে তখন মনে হলো, না, এইটা তো আমার জায়গা না, এখানে থাকার জন্য তো আমি আসিনি। তখন প্রথমে গ্লাসগোতে ভর্তি হলাম, গ্লাসগো ইউনিভার্সিটিতে।
কিন্তু ওই গাল পাওয়ার শুরু হতে যেতে পারলাম না ঠিক মতো, 1 বছর পিছালাম। তা আমার এখানে বন্ধু ইমাম, সে আমাকে বললো ওখানে যাবি কেন, এখানে চলে আয়। তা আমি বললো এখানে তো ভিসা পাবো না। তো বলে চেষ্টা করে দেখ। গেলাম দুবাইতে, যে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম দিয়ে দিল, তো চলে আসলাম এখানে। এই তো এখানকার লাইফ শুরু হলো। এখানে আসার পরে তো মনে হলো অনেক পিছিয়ে আছি, অনেক পড়তে হবে। তো এইটাই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা, যে নাথিং ইম্পসিবল। আমাদের ফাউন্ডেশন ওয়াজ ভেরি স্ট্রং। পড়া শুরু করলাম, তারপরে পরীক্ষা সব পাস হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমার টার্গেট হচ্ছে আমাকে আরো অনেক দূর যেতে হবে, বুঝলেন না? তো সবাই যখন গ্যাস স্টেশনে কাজ করে, কিন্তু আমি চিন্তা করলাম না, আমার ওখানে জায়গা না। আমি তখন এক্সটার্নশিপ করলাম ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে 6 মাস ধরে। তারপরে আমার রেসিডেন্সি শুরু করলাম। আমি যখন রেসিডেন্সি শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে এটা এত সোজা, কারণ ওই যে 6 মাস আমি এক্সটার্নশিপ করে এসেছি, সে কারণে রেসিডেন্সিটা আমার কাছে এত সোজা মনে হচ্ছিল যে এই মানুষের জন্য এত স্ট্রেস করে কি না, করে কেন। আমার একজন সিনিয়র ছিলেন, উনি আমি যে প্রোগ্রামে রেসিডেন্সি করছি, এটা হচ্ছে MSU, মিশিগান স্টেট ইউনিভার্সিটি। তো এইখানে 7 জন MRCP ডক্টর ছিল। তারা ইউকে থেকে আসছে, সবাই কেন যেন ওইখানে আসে। তা আমাদের সঙ্গে তো দ্য স্ট্যান্ডার্ড ওয়াজ ভেরি হাই। তো ওইখানে এক ভদ্রলোক ছিলেন, উনি ইরাকে এন্ডোক্রাইনোলজির প্রফেসর ছিলেন, রেসিডেন্সি করতেন। তো উনি আমাকে একটা কথা বলছিলেন যে তুমি যদি ফার্স্ট ইয়ারটা কঠোর পরিশ্রম করো, তোমার পিঠের ভিতরে একটা ছাপ পড়ে যাবে যে গুড রেসিডেন্ট। নেক্সট 2-3 ইয়ার্স তোমার কোনো কষ্ট হবে না। এবং দ্যাট ওয়াজ সো ইম্পর্টেন্ট, এবং আমি এটা বিশ্বাস করতাম। সে কারণেই তো রেসিডেন্সিটা কোনো কষ্ট হয়নি, এবং লাস্ট ইয়ারে এসে আই ওয়াজ চিফ রেসিডেন্ট। দর্শকদের কিছু এক্সপ্লেন করবো। আসলে রেসিডেন্সি পাওয়াটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, বা এই দেশে আমরা বিদেশ থেকে যারা আসি আমাদের অনেক পড়াশোনা করতে হয়। USMLE মাল্টিপল স্টেপস 1, 2, 3 এগুলো পাস করতে হয়, ভালো স্কোর করতে হয়, তারপরে কপাল ভালো থাকলে রেসিডেন্সি পাওয়া যায়। মিশিগান স্টেট ইউনিভার্সিটির মতো জায়গায় চান্স পাওয়া অনেক কষ্ট, অনেক কম্পিটিটিভ। ওনার সঙ্গে যারা রেসিডেন্সি করছে তারা সবাই MRCP করা, তারা দে আর অলরেডি ওয়েল ট্রেইন ডক্টর ফ্রম UK, but they are still doing residency here for 3 years. So residency usually depends on what specialty. Internal medicine he did is 3 বছরের কোর্স। প্রথম বছরের কথা উনি বলেন, প্রথম বছরটা অত্যন্ত কঠিন। সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হয়। 100 ঘন্টা আমি কমাই বললাম, আসলে এত দিন রাত পরিশ্রম করতে হয়। ওই যে পিঠের ছাপ পড়ে যাওয়ার কথা বললো, প্রতি সপ্তাহে 100 ঘন্টা কাজ করতে হয় পুরো একটা বছর, কোনো মাফ নাই। দিন হোক রাত হোক, হাসি মুখে, কোনো রাগও করা যাবে না। এইভাবে তারপরে যে আপনার একটা নাম হয়ে গেল, কঠোর পরিশ্রম করতে পারে, ভালো, রিলায়েবল, ডিপেন্ডেবল। তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কাজ কমে না, কাজ হয়তো একটু কমে, হয়তো সপ্তাহে 80 ঘন্টা করা লাগে, কিন্তু একটা ভালো নাম হয়ে যায়, এবং বাকি জীবনটা ওইভাবে চলা যায়। এই যে বলো যে ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা ভালো শিক্ষা নিয়ে আসছে, যে কোনো কিছু আমি পারবো, এটা যে কোনো মেডিকেল কলেজ থেকে শিক্ষাটা নেওয়া যেতে পারে। ডিপেন্ডস অন হাউ স্ট্রংলি ইউ ফিল অ্যাবাউট ইউর কলেজ অর হাউ দ্য গুড ইজ দ্য এডুকেশন। নাও অনেক মেডিকেল কলেজ, অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। তাদের শিক্ষাটা যদি এরকম হয় যে না, ইউ ক্যান ডু ইট, তুমি পারবা, তোমাকে পড়তে হবে, এই কারিকুলাম এইটে কমপ্লিট করতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে, সামনে যা আসুক করে দিতে হবে। ওই যে পয়সার কথা উনি থিঙ্ক করে না যে আমি গ্যাস স্টেশনে $20 ইনকাম করবো, উনি চিন্তা করে না। 6 মাস উনি ফ্রি কাজ করছে, কাজ করে কাজ শিখছে, বাকি জীবনটা ওনার সহজ হয়ে গেছে। প্রথম বছরটা উনি কষ্ট করছে, বাকি জীবনটা ওনার সহজ হয়ে গেছে। এভাবে অনেক কষ্টের ফসল সে ডাক্তার, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে একজন নাম করা ডাক্তার, অত্যন্ত হেল্পফুল সমাজের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে, অন্য জুনিয়র ডাক্তারদের কাছে। তো
ডক্টর দবিরউদ্দিন হুমায়ুন, আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগতেছে। আই এম সো প্রাউড অফ ইউ। আপনি ডক্টর ফজলে রাব্বিকে চিনতেন, ডক্টর জাফরুদ্দাহ চৌধুরীকে চিনতেন, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিনকে চিনতেন। দে আর আপনার ক্লাসমেট, সাম অফ দেম আর ইউর প্রফেসর। আই এম সো ভেরি প্রাউড অফ হ্যাভিং ইউ হিয়ার। আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের মাঝে থাকার জন্য। অত্যন্ত ধন্যবাদ ডক্টর দবিরউদ্দিন হুমায়ুনকে।